শাসক কিন্তু ভয় পেতে বাধ্য, মানে তাদের আচরণবিধি দেখে শাসক ভয় পেতে বাধ্য। এমনটা নয় যে শাসক জিতবে না বা ক্ষমতায় থাকবে না, ক্ষমতা হয়তো সে থাকবে, কিন্তু ভয়ও। কেমন আছো তোমরা সবাই? সেহতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। প্রথমটাই শুরু করছি বাড়ির কাছের এই গুলঞ্চ ফুলের গাছটা দিয়ে, যেটা 1.5 মাস আগে দেখে গেছিলাম একদম ন্যাড়া অবস্থায় ছিল, আর এখন দেখো কত সুন্দর সুন্দর সবুজ পাতায় ভরে গেছে। সব থেকে বড় কথা, বিভিন্ন দিকে ডালে ডালে একদম থোকা থোকা গুলঞ্চ ফুলেও ভর্তি হয়ে গেছে। দেখো এই 1.5 মাস আগে তোলা ছবিটা কিরকম লাগছে দেখতে, গাছটা পুরো ন্যাড়া। সত্যি প্রকৃতির কি অদ্ভুত নিয়ম, এইটুকু সময়ের মধ্যে এতটা পাতায় ভরে যাবে। আর এই পাশটা দেখতে খুব ভালো লাগে, মানে দুটো দিক, গাছটা যেভাবে আর কি বড় হচ্ছে তার দুটো দিক থেকেই আমরা ঘরের মধ্যে থেকে দেখতে পাই, বিশেষ করে এই মাঝের ঘরটি থেকে। আর এই যে এদিকটায় কিছুটা ফুল বোঝা যাচ্ছে হয়তো। আমাদের আশেপাশে কিন্তু এরকম অনেক গাছপালা দেখতে পাওয়া যায় যেগুলো অনায়াসে নিজে থেকেই বড় হয়, অবশ্যই কিছু কিছু কেটে দেওয়া হয়। আর নিচের এই গাছগুলি যেগুলোকে দেখছো, সেগুলো সবকটাই আমাদের বাড়ির গাছ, কিন্তু আমরা জানলার পাশে আর সেগুলোকে রাখি না, এই নিচের অংশটাতে দেওয়া থাকে। কিছু কিছু সময়তে ভালো পরিমাণ বৃষ্টির জলেই এরা সতেজ থাকে, আবার জলও দিয়ে আসা হয়। আর বাবা মাঝে মাঝে গিয়ে এই জায়গাটিকে একটুখানি ট্রিমিংও করে দিয়ে আসে গাছগুলোর, যাতে ওরা প্রপারলি বেড়ে উঠতে পারে আর কি। তবে এই নিচে রাখাতে কিন্তু খুব সুন্দর জল, হাওয়া, রোদ সবটাই গাছগুলি পায়। আর দেখতে বড় সুন্দর লাগে, এই একটা দিক কি সুন্দর সবুজে ভর্তি। পয়লা বৈশাখে আমাদের নতুন জামা হলেও আমার বোন পলির কোনো নতুন জামা হয়নি, এবং সেটা নিয়ে অনেকে প্রশ্নও করেছিলে কমেন্ট সেকশনে, আবার বলেও ছিলে যে ওকে একটা নতুন জামা পরিয়ে দিও। তো মা সেইটা ভেবে রেখেছিল, প্লাস ওকে একটুখানি চানটানো করানো হয়েছে, কারণ বেশ ময়লা হয়ে গেছিল। সেই জন্য স্নান সেরে এই যে পলি রানী নতুন একটা জামা পরেছে। মাই উদ্যোগ নিয়ে পাড়ার এক দিদিকে এই জামাটি বানিয়ে দিতে বলে দিয়েছিল, এবং সে খুবই সুন্দর করে বানিয়েও দিয়েছে। জানিও তো কেমন হয়েছে। বাড়িতে আসলে পরে খবরের কাগজটা এইভাবে কাগজ ফরম্যাটে পড়তে পারি, কারণ আমরা বাইরে থাকা অবস্থাতেই ই পেপারটাই পড়ে আসছি, মানে বিদেশে যখন ছিলাম আর এখন ব্যাঙ্গালোরেও ওই ই পেপারটাই পড়ি। তো সেই জন্য এখানে আসার পর এরকম ভাবে পাতা উল্টে উল্টে কাগজ পড়তে বেশ লাগে। তবে সবসময় আনন্দবাজার পত্রিকাতে যবে থেকে ওই 100 বছরের পুরনো খবরটা দিতে শুরু করেছে, আমি ওইটাই সবার আগে পড়ি, আমার ভীষণ ইন্টারেস্টিং লাগে। 100টা বছর আগে কিরকম ভাবে ব্রিটিশ শাসন চলতো, এবং সেই সময়তে ঘটে যাওয়া নানা ধরনের ঘটনা, বিশেষ করে আজকের খবরটি এতটাই অন্যরকম ছিল যে ভাবলাম তোমাদের সঙ্গেও এটা শেয়ার করি, যাতে তোমাদের কাছ থেকেও জানতে পারবো যে তোমরা কারা কারা এরকম ভাবে এই পুরনো খবরটা পড়তে ভীষণ আগ্রহী হয়ে বসে থাকো প্রত্যেক দিন। এই খবরটা কেউ কাগজে না পড়ে থাকলে ভিডিও পজ করে অবশ্য পড়ে নিতে পারো। আর এইটাতে একটা মজাদার জিনিস রয়েছে, কি রয়েছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি ভাগ করে নেব। তবে আগে দেখো যে বাক্সটা কিসের, দেখতেই পাচ্ছ এটা একটা অ্যাকোয়াগার্ডের বাক্স। অ্যাকোয়াগার্ডটা কিন্তু আমাদের অনেকদিন আগেই চেঞ্জ হয়ে গেছিল, তবে এই বাক্সটা রয়ে গেছিল। বাক্সের মধ্যে কি বেরোবে সেটা তোমরা আর কিছুক্ষণেই দেখবে। তার আগে আবারও আমি জানলার কাছে চলে এসেছিলাম এই পাখিটির ডাক শুনে। এনা কদিন ধরেই আসছে, এর সঙ্গে আরো একটি জুড়িদারও রয়েছে। কি যে মিষ্টি ওকে দেখতে, আর ডাকটাও ভারী সুন্দর, কিন্তু পাখিটার নামটা জানি না। তোমাদের কি কারো জানা আছে? প্লিজ একটু আমাকে জানিও তো যদি কেউ জেনে থাকো। আজ বেশ কিছুদিন পরে শুক্তো হয়েছে আমাদের বাড়িতে, মানে প্রায়শই হয়ে থাকে, আমি আসার পরে আর কি অনেকদিন পরে খাচ্ছি মনে হলো, যেহেতু শুক্তোটা আমি বাইরে এখন অব্দি করে উঠতে পারিনি। আর এখানে আসার পরেই মূলত খাওয়া হয়, মানে আমরা যখনই বাড়ি আসি, সেটা কলকাতা হোক অথবা শিলিগুড়ি, সেই সময়তেই আর কি খাওয়া হয়ে থাকে। আর শুক্তোটা দিয়ে মনে হয় যে পুরো ভাতটাই আমি খেয়ে ফেলবো। আমি এমন একজন মানুষ যে এই ধরনের তেতো জাতীয় খাবার খেতে এতটাই ভালোবাসি যে সমস্ত কিছু খাওয়ার পরে কোনো কোনো সময়তে আমার মনে হয় যে এইটা আরেকটু হলে ভালো হতো, তখন আবার আমি সেটা চেয়েও নিই। খুবই উইয়ার্ড। আর আজকে খুবই সিম্পল মেনু,
আলু ভিন্ডির একটা তরকারি হয়েছে, কলমি শাক ভাজা আমার প্রিয়, সেটা হয়েছে, আর কষা কষা করে ডিমের ঝাল হয়েছে। ডিমের ঝাল না, ডিম কষা বলাই বোধহয় ভালো। তবে শুক্তোটা দারুণ হয়েছিল। এইবারে তোমাদের দেখাই যে ওই অ্যাকোয়াগার্ডের বক্সটিতে এক্স্যাক্টলি কি রাখা রয়েছে। আমি বিয়েতে বেশ কিছু বই পেয়েছিলাম, এবং সেই বইগুলিকে তখন কোথায় রাখা হবে সেটার কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছিল না। তখন এই বক্সটিকে কাজে লাগানো হয়েছিল এবং তার মধ্যে সেই বইগুলি রেখে দেওয়া হয়েছিল। পরে দেখলাম যে বিভিন্ন সময়তে বিভিন্ন রকমের পত্রিকা, এছাড়া অন্যান্য বেশ কিছু নাটকের বই, যেগুলো অবশ্যই বাবার কিনে রাখা অথবা বাবা কোনোভাবে সেটি সংগ্রহ করেছে, কোথাও থেকে পেয়েছে, সেই সমস্ত জিনিসগুলো বাবা একে একে এখানে রেখে দিয়েছিল। অবশ্যই সেখান থেকে যখন প্রয়োজন মতো কিছু লেখালেখি করতে হয়েছে, সেটা যাতে হাতের নাগালে পাওয়া যায়, সেই জন্য ইজি অ্যাক্সেসের কারণে এই বক্সটার মধ্যে রাখা হয়েছিল। তবে এই নয় যে এগুলো শুধুমাত্র এই বক্সের মধ্যেই থেকে যায়, এগুলো অবশ্যই তার জায়গা বদল করে। অনেক সময়তে বিভিন্ন শেলফে যেখান থেকে হয়তো নেওয়া হয়েছিল সেখানে আবার ফিরে যায়, অথবা কোনো কোনো জিনিস হয়তো এখানেই থেকে যায়। জেন অস্টেনের এই বইয়ের কালেকশনটা, মানে এই পুরো স্ট্যাকটা আমি পেয়েছিলাম বিয়েতে, যেখান থেকে শুধুমাত্র আমি পারসুয়েশন নিয়ে গেছিলাম নিজের সঙ্গে ইসরায়েলে, মানে পারসুয়েশন নামের যে বইটি সেটি নিয়ে গেছিলাম, সেটি পড়া হয়ে গেছিল। তারপরে আমি জানি না এখান থেকে এখন নেব কিনা, হয়তো কিছু নিতে পারি, একটা কিংবা দুটো বই হয়তো নিয়ে যেতে পারি, অথবা রেখে দিতে পারি যাতে পরে কুরিয়ার করে নেওয়া যায়। এখানে নাটক বিষয়ে তো আমি অনেক রকমের বই দেখতে পাচ্ছি। আচ্ছা দাঁড়াও, আমি একটুখানি দেখে নিই, যদি আমি এখান থেকে দেখতে পাই যে বিয়েতে পাওয়া কিছু বই যেগুলো আমি নিয়ে যেতে পারি সেরকম কিছু রয়েছে, তাহলে আমি সেগুলোকে আলাদা করে নিই বরং এখনই। একটু কিছুক্ষণ ঝাড়াই বাছাই করতে গিয়ে খানিকটা ক্লান্তও হয়ে পড়লাম, তারপরে এই 3টে বই শর্ট লিস্ট করতে পেরেছি। একটা ওই জেন অস্টেনের কালেকশন থেকে এবার ভাবছি এই বইটাকে নিয়ে যাব। আর তার সঙ্গে এই বইটাও আমি দেখলাম যে বিয়েতেই পেয়েছিলাম, এই যে পুরাতনী বলে যে বইটি দেখছো, আনন্দ পাবলিশার্স এর দেখলাম। এটি জ্ঞানদা নন্দিনী দেবীর ওপরে লেখা একটি বই। আর হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের এই উত্তরকালের গল্প সংগ্রহ। এটা আমি অবশ্য বিয়েতে পাইনি, এটা মাঝখানে দেখছিলাম বাবাকে পড়তে। আমাদের বাড়িতে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী রয়েছে, যেটা আমার বাবা মা আবার নিজেদের বিয়ের সময়তে পেয়েছিল। তবে সেই বইটির একটু অবস্থা খারাপই হয়ে গেছে, আর সেটা হওয়াটাই স্বাভাবিক। তবে এই বইটির অবস্থা খুবই ভালো আছে, এবং এটি দেখলাম যে 72 সালে বোধহয় প্রথম সংস্করণ হয়েছিল, এবং তারপরে 88 সালে এটি পঞ্চম সংস্করণ। এখানে তার লেখা বিভিন্ন সময়ের গল্পগুলি রয়েছে, যেখান থেকে আমি অলরেডি এক বেলাতেই 3টি গল্প পড়ে ফেলেছি, এবং আরো একটি গল্প পড়া চলছে, 4র্থ নম্বর গল্পটি পড়া চলছে। তবে এ বিষয়ে কিছু কথা আমি একেবারে ভিডিওর শেষে তোমাদের সঙ্গে ভাগ করে নেব, কারণ কিছু জিনিস সত্যিই খুব প্রাসঙ্গিক। আজকে আমি আমার ড্রয়ার থেকে আমার ছোটবেলার একটা পুরনো অ্যালবাম বার করতে গেছিলাম, কিন্তু সেটা পেলাম না, তার বদলে অন্য একটা জিনিস পেয়ে বসলাম, আর সেটা হলো এই পারফিউমের বটলটি। বটলটির একদম তলানিতে কিছুটা পারফিউম রয়েছে ঠিক কথায়, কিন্তু পুরো বটলটাই প্রায় খালি হয়ে এসেছে। আর এই ক্যাপটা খোলার পরে যখন এই পারফিউমের সুগন্ধ কিছুটা নাকে এসে পৌঁছলো, তখন বসে পড়লাম অনেকখানি স্মৃতি নিয়ে। এটা না বিয়ের সময় কিনেছিলাম, আর বিয়ের পরে যখন সৌরভ আর আমি একসাথে থাকতে শুরু করলাম ব্যাঙ্গালোরে, সেই সময়তে এই পারফিউমটা যখনই বেরোতাম তখনই ব্যবহার করতাম। তো সেই সমস্ত দিনগুলোর কথা না আমার হঠাৎ করে এক এক করে মনে পড়ছিল। আর আমার মনে হয় এটাই হয় যে যখনই একটা পারফিউম খুব পছন্দের, সেটা যখন শেষ হয়ে যায়, তারপরে বেশ কিছু বছর বাদে সেটার যখন সুগন্ধ এসে পৌঁছয় কোনোভাবে নিজের অ্যাক্সেসে, তখন ওই স্মৃতিগুলোই যেন ভেসে আসতে থাকে মনে। আজ হলো নেক্সট ডে, মানে পরের দিন, অর্থাৎ 29শে এপ্রিল, এবং আজকের দিনেই আমাদের শহরে রয়েছে সব থেকে একটা গুরুত্বপূর্ণ দিন, এবং সেটার জন্যই মূলত এই সময় কলকাতায় আসা, আর সেটা হলো ভোট। আমরা সকাল সকালে বেরিয়ে পড়েছিলাম, কারণ আবহাওয়া দেখে মনে হচ্ছিল যে আজকে হয়তো ভালো মতনই বৃষ্টি হতে চলেছে। আর একেবারে সকালবেলায় গিয়ে ভোটটা দিয়ে আসার পরে মনে হচ্ছিল যাক, নিশ্চিন্ত, আমার মতন আজকে অনেকেই হয়তো এই সময়তেই ভোট কাস্ট করে দিয়েছে। তবে একটা জিনিসই মনে হচ্ছে, ভোটটা তো দিয়ে এলাম, কিন্তু মনোমতো ফল হবে কিনা সেটা জানি না।
তবে সেটা সময়ই বলবে, দেখা যাক কি হয়, সেদিকে তো সবারই নজর রয়েছে। স্কুলে পড়াকালীন বাবা মাকে যখন দেখতাম ভোট দিয়ে এসছে, তখন আমি পেন দিয়ে আঙুলে এরকম একটা কালি করে বলতাম আমিও ভোট দিয়েছি। তবে আমরা 90-এর দশকে বড় হয়েছি, তো ছোটবেলাটা এরকমই সিম্পল ছিল। ভোট দিয়ে আসার পরে কিছুক্ষণের মধ্যেই জলখাবার খাওয়া হয়ে গেছিল, তাই সেই সময়টায় আর কিছু আমি ভিডিও ক্লিপ নিইনি। এখন বসেছি একটু আড্ডা দিতে মায়ের সঙ্গে, আর এটা হচ্ছে এই বেলা 11:30 হবে। এই সময়টা কিন্তু আমাদের বাড়িতে চা খাওয়া হয়। আমি জানি না তোমাদের কাদের বাড়িতে এই সময়তে আরেকবার চা খাওয়া হয়। মানে সকালবেলা জলখাবারের সময়তে খাওয়া তো হলো, তার সঙ্গে 11:30 নাগাদও একটুখানি লাল চা খাওয়া হয়ে থাকে। আর আজকে রয়েছে বাপুজি কেক। আমার কাছে এটা একটা দারুণ আনন্দের জিনিস। কত ছোট বয়স থেকে এই বাপুজি কেকটা খেয়ে আসছি, টেস্টটা কিন্তু খুব একটা আলাদা কিছু মনে হলো না, একই রকম আছে। আর তার সঙ্গে মা এই পাপড়িটুকুও একটু এনেছিল। এটা আমাদের বাড়ির কাছে একটা খুব জনপ্রিয় চানাচুরের দোকান রয়েছে, যার নাম হলো উজ্জ্বলা চানাচুর। সেখান থেকে এটা নেওয়া হয়েছে। এরকম পাপড়ি ছাড়া এই উজ্জ্বলার চানাচুরে গাঠিয়া পাওয়া যায়, তারপর বাদামও পাওয়া যায়, যেটা আলাদা আলাদা হিসেবেও নেওয়া যেতে পারে। আবার চাইলে যদি একসাথে কেউ চায়, ওখানে দাঁড়িয়ে কাস্টমাইজও করে দেন ওনারা। আর অনেক সময় তো এরকম গরম গরম ভেজেও দেন, মানে প্যাকেটটা যখন নিয়ে আসা হয় তখন বোঝা যায় যে একদম গরম রয়েছে চানাচুরটা। ভীষণ টেস্টি। আর সত্যি খুব ভালো লাগে যে এতদিন ধরে এই জিনিসটার টেস্ট কিন্তু একটুও বদলায়নি। অবশেষে আমি ব্লগটাকে এন্ড করতে এসেছি। আর শেষে মানে ভিডিও শেষে যে বিষয়টা নিয়ে কথা বলবো বলেছিলাম তোমাদের সাথে, খুব ছোট করে একটা জিনিস জাস্ট তোমাদের জানাতে চাই, যেহেতু শেয়ার করতে ভালো লাগে এবং আমার ভিডিও দেখেন এরকম অনেক মানুষই আছেন যারা বই পড়তে ভালোবাসেন এবং বই নিয়ে আলোচনা ভালোবাসেন। সেটাও আমি দেখেছি, অনেকবারই কমেন্ট ঘুরে ফিরে এসেছে। তো এই বইটা যেটার কথা আমি ভিডিওর মাঝখানে বলেছি, মানিক বন্দ্যোপাধ্যায়ের উত্তরকালের গল্প সংগ্রহ, এখানে এমন কিছু কিছু ওনার ছোট গল্প লেখা রয়েছে যেগুলো মোটামুটি থিমের দিক থেকে কিন্তু একই। মানে যদি পরপর পড়া যায় তাহলে বোঝা যাবে যে কোন থিমটাকে বোঝানো হচ্ছে। মূলত যে সমস্ত মানুষেরা মানে সমতলের সঙ্গে মিশে থাকা মানুষ এবং তাদের জীবনে দারিদ্র্য, নিপীড়ন, অত্যাচার এবং ক্রমাগত শাসকের বিরুদ্ধে লড়াই, এইটা নিয়েই একটা থিম মেনটেন করা হয়েছে প্রতিটি গল্পের মধ্যে, যেগুলি এরকমভাবে সংগ্রহ করা হয়েছে এই বইটির মধ্যে। এবং সব থেকে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে প্রচ্ছদটা। মানে প্রচ্ছদ দেখেই বোঝা যায় যে প্রতিটি মুখকে যেভাবে দেখানো হয়েছে প্রচ্ছদে, কারুর আতঙ্ক রয়েছে, কারুর বিস্ময় রয়েছে, কারুর ভয় রয়েছে, কেউ আবার এমনই একটা এক্সপ্রেশন দিয়ে রেখেছে মুখে যাকে দেখে হয়তো অন্য মানুষ ভয় পেতে পারে, মানে এরকমও রয়েছে। এখনো অবধি বোধহয় 4টে গল্প পড়ে ফেললাম এক দিনে। সেটা হচ্ছে কারণ ছোট গল্প অবশ্যই পড়ে তো ফেলা যায় এক নিঃশ্বাসে। এবং গল্পগুলি হচ্ছে টিচার, মানে প্রথম গল্পটা যেটা আমি পড়লাম সেটা হচ্ছে টিচার, তারপরে পড়েছি একান্নবর্তী, তারপরে মেজাজ, এবং তারপরে পড়লাম হারানের নাচ জামাই। হারানের নাচ জামাই অনেকেই হয়তো পড়েছেন এবং আমি নিশ্চিত এই গল্পগুলির মধ্যে হয়তো অনেকেই পড়েছেন সবকটি। কেউ আবার হয়তো কোনো কোনো যে গল্পগুলো মেনশন করলাম তার মধ্যে কিছু গল্প হয়তো নিশ্চয়ই পড়েছেন। তো সেখানে যে মানুষগুলির কথা ওইখানে বলা হয়েছে তার সঙ্গে এত প্রাসঙ্গিকতা, আমি কোনো রকম রাজনৈতিক প্রেক্ষাপটের কথা উল্লেখ করতে চাই না এখানে। তবে এই জিনিসটা বোধহয় মানে অনেক দিন আগে ভেবে রাখা, যা থেকে বোঝা যায় যে মানে ওই হিস্ট্রি ব্যাপারটা কিন্তু থেকে যায়, যা বারবার পুনরাবৃত্তি করে। এবং সেখানে এই জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। আমি জানি না সেটা কতটা প্রযোজ্য হবে বর্তমান যুগের ক্ষেত্রে। সেটা হলো যে সাধারণ মানুষ, মানে যাদের কথা লেখক মেনশন করেছেন, একটা গল্পে এরমভাবেও মেনশন করা আছে রামশ্যাম যদুমধু, মানে উনি সাধারণ মানুষই বোঝাতে চেয়েছেন, তাদের আলাদা কোনো নাম দেননি, রামশ্যাম যদুমধু বলেই তিনি লিখেছেন। লেখক সেক্ষেত্রে এটাই বোঝাতে চেয়েছেন যে তারা যখন একজোট হয় তখন শাসক কিন্তু ভয় পেতে বাধ্য, মানে তাদের আচরণবিধি দেখে শাসক ভয় পেতে বাধ্য। এমনটা নয় যে শাসক জিতবে না বা ক্ষমতায় থাকবে না, ক্ষমতা হয়তো সে থাকবে কিন্তু ভয়ও সে পাবে, যেটা খুবই মনে হয়েছে আমার প্রাসঙ্গিক। এবার এটা নিয়ে হয়তো অনেক যুক্তিতক্ক হতে পারে, অনেক কন্ট্রোভার্সি হতে পারে, অনেকে হয়তো অনেক রকম স্লোগানও দিয়ে যেতে পারেন এই কথাটা শুনে কমেন্ট সেকশানে। শেষমেশ এটাই বলতে চাই যে কত বছর আগে
লেখকেরা আমাদের বাংলা সাহিত্যের এমন কিছু কিছু ভাবনা চিন্তা আমাদের সামনে রেখে গেছেন, পাঠক মহলে রেখে গেছেন, যেগুলো বছরের পর বছর যেন মনে হয় ইস, এটা উনি এত বছর আগে লিখে গেছেন, এটা তো আজকের ঘটনা। ঠিক এই জিনিসটাই যেন মনে হতে থাকে। যাই হোক, আর বেশি বোর করব না। এই বইটার পাবলিকেশনের নামটা একবার বলে দিই, অনেকের কাছে হয়তো থাকতে পারে, তাও যাদের কাছে নেই বা যারা ইন্টারেস্টেড তারা কিনতে পারো। ন্যাশনাল বুক এজেন্সির হলো এই বইটি, উত্তরকালের গল্প সংগ্রহ, মানিক বন্দ্যোপাধ্যায়। তো যাই হোক, ভালো কিছু পড়লে আর কি শেয়ার করতে ইচ্ছে করে, সেই জন্য একটু বোর করে ফেললাম, সরি। যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। নতুন একটা দুটো জায়গা এক্সপ্লোর করার ইচ্ছে আছে যতদিন রয়েছি কলকাতায়। তো যদি পারি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে সেটা নিয়ে আসবো ব্লগের মাধ্যমে। তাহলে আজকের মতন জানাই বাই।